শুভ দুপুর প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তীব্র দাবদাহে আমাদের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং প্রকৃতির সাথে যেন আমাদের ভীষণ বৈরিতার একটা সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু এমনটা তো হবার আসলে কথা ছিল না। প্রকৃতি যে আমাদের পরম বন্ধু, তাকে আসলে আমরাই নিজ হাতে একটু একটু করে ধ্বংস করেছি। এবং এই সময় দাঁড়িয়ে আমাদের উপলব্ধির জায়গাটা মনে হয় সবচেয়ে বেশি এটি যে আমাদের প্রকৃতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, আমাদের সেই বন্ধুত্ব স্থাপন করতে হবে। সেই চেষ্টাটা আমাদের সকলের তরফ থেকে থাকুক, এই প্রত্যাশায় শুরু করব আজকের আয়োজন। এবং আজকের আয়োজনে আমাদের ভীষণ কাছের প্রিয় একজন মানুষ রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। এই যা বলছিলেন আপনি শুরুতে যে তীব্র তাপদাহতার মধ্যে আসলে যতখানি থাকা যায় ভালো থাকার চেষ্টা করছি আর কি। একদমই তাই। এবং এই ভালো থাকাটার জন্য একটুখানি বেশি সচেতন থাকতে হবে। আমার মনে হয় আমরা দর্শকদেরও বলতে পারি যে দর্শক, গরমটা তো আসলে পড়েছে, এর মধ্যেও কিভাবে একটু ভালো থাকা যায়, একটুখানি বেশি পানি খাওয়া, একটু ছায়ায় থাকা, এই চেষ্টাগুলো আমাদেরকে করতে হবে। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, যেহেতু চলচ্চিত্রের মানুষ, নির্মাণের মানুষই আমি আসলে বলবো, শুধুমাত্র চলচ্চিত্র না, বিভিন্ন অনুষ্ঠান আপনার নির্মাণে আমরা দেখেছি, সেই সব কিছু নিয়ে কথা হবে। তবে শুরুতে জানতে চাই যে চলচ্চিত্র নির্মাণ করবেন বা ক্যামেরার পেছনে কাজ করবেন, এই স্বপ্নটা কবে শুরু হলো? এটা আসলে যে খুব মানে অর্গানাইজ ভাবে বা সচেতন ভাবে শুরু হয়েছিল তা না, কিন্তু ছোটবেলা থেকে আমার এক ধরনের আগ্রহ ছিল গল্পের প্রতি আর কি, স্টোরি টেলিং এর একটা আগ্রহ ছিল। বই পড়তে খুব ভালো লাগতো, বই পড়ে মনে হতে আছে বইটাকে কল্পনা করা যে চরিত্রটা কেমন হবে, জায়গাটা কেমন হবে। এবং সেই সময় আবিষ্কার করলাম যে এইটা আসলে চলচ্চিত্রে দেখা যায়, আমরা যেভাবে বলি বা পড়ি সেটার একটা হয়তো অনেক সময় চলচ্চিত্রে সেটার একটা গল্প বলারই আরেকটা মাত্রা, এবং সেটা আরো সহজভাবে করা যায়, অনেক 10 লোকের অনেক কাছাকাছি যাওয়া যায়। ওইটা থেকে আগ্রহ। এবং আমি যখন বই পড়তাম, আমার খুবই প্রিয় একজন লেখক ছিলেন, আমার ধারণা আমাদের অনেকেরই প্রিয় লেখক হচ্ছে সত্যজিৎ রায়। এবং আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম যে সত্যজিৎ একই সাথে চলচ্চিত্র নির্মাতা, তো উনি এক ধরনের আমার কি বলবো আইডল বা আইকন সেরকম ছিল। তো তখন যেটা তো আসলে একটা পেশাও হইতে পারে, তার আগে পর্যন্ত পেশা হবে এটা ভাবি নাই, কিন্তু যখন এটা জানলাম তখন উনি পেশা হিসেবে নিয়েছেন, আরো জানতে পারলাম যে আরো তখন আস্তে আস্তে আগ্রহ বাড়তে শুরু করলো, বই পড়লাম। কিন্তু যেহেতু আমাদের দেশে সেই অর্থে চলচ্চিত্র নির্মাণের কোনো প্রথাগত বা প্রতিষ্ঠান ছিল না, আমরা যে সময় চলচ্চিত্র ভাবি, তো এই নিজেরা মানে যেটাকে বলে যে দেখে শেখা, পড়ে শেখা, ওইভাবে আর কি। তো এটাই বলা যায় আর কি, যে সেইভাবে যে খুব মানে চলচ্চিত্র নির্মাতা আজকাল যেমন অনেকেই পড়ার সুযোগ পাচ্ছে, ইউনিভার্সিটি আছে, প্রতিষ্ঠান আছে, আমাদের সময় সেটা ছিল না। এবং এটা যে একটা পেশা হতে পারে এটাও আসলে কেউ ভাবতো না, আমরাও এখনো ভাবি নাই, এখনো পেশা হিসেবে নিতে পারি নাই। কিন্তু তবে চলচ্চিত্র নির্মাণ পেশা হিসেবে না নিলেও আসলে অনুষ্ঠান নির্মাণ, যেটা টেলিভিশনের জন্য, সেটা তো কোইন্সিডেন্টলি আপনার হয়তো পেশাই হয়েছে। আপনার চ্যানেল আয়ের জন্য আপনি দারুণ সব অনুষ্ঠান নির্মাণ করেছেন, অন্য অনেক চ্যানেলে আপনার সফল অনুষ্ঠান আমি বলবো। সেই নির্মাণটার গল্পটা কেমন? আসলে অনুষ্ঠানের জন্য নির্মাণ তো একটা প্রক্রিয়া চলমান, প্রতিদিন নতুন নতুন এপিসোড আসছে হয়তো। মানে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে মানে চলচ্চিত্র নির্মাণ যে আমি করবো এটা তো আমার অনেক আগে থাকতে ইচ্ছা ছিল। তো আমরা আসলে এক সময় চলচ্চিত্র নির্মাতাদের আমরা যে ধরনের চলচ্চিত্র বানাতে চাই, যেটা আসলে ঠিক যাকে বলে যে মূলধারা চলচ্চিত্র না, একটু অন্য ধরনের চলচ্চিত্র, মানে আমি ঠিক আর্ট ফিল্ম শব্দটা ব্যবহার করতে একটু কুণ্ঠাবোধ করি, যে কারণ আর্ট ফিল্মটা বলি না, কিন্তু আমরা যে ধরনের ছবি বানাতে চাই সেটা ঠিক মূলধারার চলচ্চিত্র না একটু। তো আমরা কিছু এরকম সমমনা লোকজন একসময় অনেক দিন ধরে এই ধরনের আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমরা ফিল্ম সোসাইটি করতাম, চলচ্চিত্র একটা শর্ট ফিল্ম ফোরাম বলে একটা প্রতিষ্ঠান আছে, সেটার সাথে আমরা জড়িত ছিলাম। আমাদের কিছু মানে আমাদের অগ্রজ আছেন, মুর্শিদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, ওনাদের সাথে কাজ করতে করতে আমরা কাজ শিখেছি। তো ওই সময়ই আসলে কাকতালীয়ভাবে যে একই সময় আমাদের দেশে 21 টিভি বলে একটা প্রতিষ্ঠান চালু হলো, যেটা প্রাইভেট টেলিভিশন চ্যানেল। এবং আমরা এই যারা তখন চলচ্চিত্রের সাথে বা অডিও ভিজুয়াল মিডিয়ামটার সাথে কিছুটা পরিচিত, আমরাই আসলে ওইখানে অনেক বেশি সুযোগ পেয়ে গেছিলাম কাজ করার। এবং নির্মাণটা যখন ভালোবাসা তখন তো আসলে সুযোগটা খোঁজা হয়। যে কোনো ধরনের নির্মাণই আমার কাছে মনে হচ্ছে না, যারা লেখে তারা হয়তো কবিতা লেখে বা গল্প লেখে, সাথে সাথে হয়তো পত্রিকায়ও কাজ করতে চাইলে তারা কাজটা করে। আমরাও ওইভাবে জিনিসটাকে দেখেছি যে এক ধরনের চর্চার একটা সুযোগ থাকে, যে কিভাবে নির্মাণ, ক্যামেরার সঙ্গে একটা সখ্যতা, ক্যামেরার সাথে সখ্যতা বা নির্মাণ, এডিটিং, মানে পুরো প্রসেসটার সাথে যে সেটা আমাদের জন্য একটা খুব ভালো কাজের দিয়েছে। এবং একসময় এটাতে একটা পেশাই হয়ে গেছে, যে এখন আমি তো প্রায় 2000
থেকে আমি একদম 1999-এ আসলে আমি 21 টিভিতে যুক্ত হই, যখন তারা তখনও কাজ শুরু করেনি। আজকে 2024, তার মানে প্রায় 25 বছর ধরে আমি আসলে টেলিভিশন নির্মাণের সাথে জড়িত আছি। তো নট ব্যাড আসলে। বা এবং চ্যানেল আইয়ের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান বিবিসি প্রবাহ, সেটির পেছনের মানুষটিও আপনি। দর্শকরা তো নিশ্চয়ই দেখে থাকেন, তবে পেছনের মানুষটাকে আমরা প্রায়ই দেখি না, যারা আসলে মূল অনুষ্ঠানটিকে তৈরি করে থাকেন। সেই জায়গাটি থেকে একটু জানতে ইচ্ছে করে, যখন নিজের তৈরি চলচ্চিত্র কিংবা একটা অনুষ্ঠান মানুষ দেখছে, ভালোবাসছে, কেমন লাগে? মানুষ দেখছে, ভালোবাসছে, সেটা ঠিক আমি জানি না কেমন লাগে, সেটা মানে সেটা তো খুবই ভালো লাগে। কিন্তু আমি যখন অনুষ্ঠানটা বানাই, যখন অন এয়ার হয় বা যখন চলচ্চিত্র দেখি, আমি সেটা কখনো খুবই দেখতে পারি না। আমি যখনই দেখি আমার কোনো না কোনো ত্রুটি চোখে পড়ে। আচ্ছা। সো আমি সবসময় খুব ভয় থাকে যে এই বোধহয় এই জিনিসটা ভুল, বা আমি যে একটা ত্রুটি ছিল যেটা আসলে অন এয়ার টাইমের কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছে, এটা হয়তো নিশ্চয়ই সবার চোখে পড়বে, এবং এটাই আসলে, তো ওই জিনিসগুলো আমার জন্য সবসময় খুব একটা নার্ভাসনেস কাজ করে। সো তারপরেও মানে আমার ছবির ক্ষেত্রে বা ধরা যাক, আমি একসময় অনেক রিয়ালিটি শোর সাথে কাজ করেছি। চ্যানেল আই তো রিয়ালিটি শো মানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এটা বলে তো কোনো লাভ নাই। সো আমি চ্যানেল আইতে আমি প্রচুর রিয়ালিটি শো কাজ করেছি, এবং সেগুলো অনেকগুলো খুব জনপ্রিয় হয়েছে। লাক্স চ্যানেল আই, সুপারস্টার এর কথা বলতে পারি, বা এফএলপি। সো ওইগুলোর সাথে যখন আমি জড়িত ছিলাম, এবং সেটার সাথে দুটো খুব ভালো লাগার বিষয়, একটা হচ্ছে যে অনুষ্ঠানগুলো লোকের সাথে জনপ্রিয় হয়েছে, এবং রিয়ালিটি শোর সাথে যাদেরকে নিয়ে আমরা কাজ করেছি তারা এখন অনেকেই বেশ বড় বড় স্টার হয়ে গেছে, বা ধরা যাক যে এফএলপি তারা প্রতিষ্ঠানে কাজ করছে। এইটাও আসলে এক ধরনের প্রাপ্তি। আমার কাছে মনে হচ্ছে এটাও আসলে একটা ভালো অনুষ্ঠান নির্মাণের চাইতে কোনো অংশে কম প্রাপ্তি নয়। বাহ, দারুণ। এবং তার সাথে সাথে দর্শকদের ভালোবাসা যেটা বললাম, তার সঙ্গে যেটা যদি বলি দৃশ্যমান একটা প্রাপ্তি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আপনি পেয়েছেন আপনার নির্মিত চলচ্চিত্রের জন্য। সেই পাওয়ার অনুভূতিটা কেমন আসলে? মানে এইটা একেবারে অবিশ্বাস্য। মানে এটা আমি আসলে ছবি বানিয়েছি, ছবির একটা স্বীকৃতি তো পাই, মানে সবচেয়ে বড় স্বীকৃতি লোকে দেখে, লোকে ভালোবাসে। আর আমার ছবিটা ছিল একটা শর্ট ফিল্ম, তো সেটার শর্ট ফিল্মের একটা বড় অসুবিধা হচ্ছে যেটা তো আসলে বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়ার সুযোগ খুব কম। আসলে আমি একটা বিকল্প ধারায় লোকজনকে দেখানোর ব্যবস্থা করেছিলাম, আমি অনলাইনে দিয়ে দিয়েছিলাম, এবং সেটা অনেক লোকেই দেখে ফেসবুকে একটা ইনস্ট্যান্ট আমি কিছু সাড়া পাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিল যে ছবিটার ওইটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বীকৃতি। অনেক মানে মোটামুটি যাকে বলি যে যাদেরকে আমি পছন্দ করি বা যাদের মতামতের আমি মূল্য দিই, সেরকম প্রচুর লোক এটা দেখে তাদের মানে মানে ভালো লাগার কথা জানিয়েছিলেন। তাতে সেটাই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু জাতীয় স্বীকৃতি পর্যায়ে এটা আসলে মানে এটা তো একটা কি বলবো, এটা আসলে কীরকম, মানে প্রথম যখন আমি জানলাম আমি আসলে বিশ্বাস করতে পারি নাই, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এখানে বোধহয় কোনো এক সময় হয়তো আমার নাম বাদ পড়ে যাবে। কিন্তু যাই হোক পেলাম, এবং প্রধানমন্ত্রীর হাত থেকে নেওয়া, মানে এটাও তো একটা সারা জীবনের জন্য একটা বড় ব্যাপার, অভিজ্ঞতা যে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে পেয়েছে। এবং এর আগে 2-3টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়েছিল যেটাতে আসলে প্রধানমন্ত্রী নিজে এসে দিতে পারেন নাই, কারণ কোভিড ছিল। তো আমাদেরটা দিয়ে আবার অনেকদিন পরে উনি মানে নিজ হাতে দিয়েছেন। তো সেটাও একটা বেশ ভাগ্য বলতে পারি, যে তার আগের বছর পেলে হয়তো আমি সেই সৌভাগ্যটা পেতাম না। বাহ, দারুণ। আপনি সরকারি অনুদানেও আসলে চলচ্চিত্র নির্মাণ করেছেন, শর্ট ফিল্ম সেটাই। সেই জায়গাটায় সেই প্রসেসটা সম্পর্কে যদি একটু জানি, অনেকেই সম্ভবত আমরা জানি না, বা এটা কি একটু আলাদা কোনো প্রসেস বা কঠিন কিনা যে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে তাদের কথা মাথায় রেখে করা? এটা নিয়ে আসলে যেটা হচ্ছে যে সরকারি অনুদানটা আমরা যারা এই ধরনের ছবি বানাতে চাই, যেটা আসলে বাণিজ্যিকভাবে মূলধারার ছবি না, বা যেটার বাণিজ্যিক সম্ভাবনাটা অনেক কম বলে আসলে মানে ছবি বানানোর সাথে তো ছবি আমি অনেক বানাতে চাই, আমার ছবি বানানোর অনেক ইচ্ছা আছে। কিন্তু সিনেমা এমন একটা শিল্প যেটা কবিতার মতো না, যে আমি জাস্ট খালি মোবাইলে লিখে দিয়ে দিলাম। এটাতে বিনিয়োগটা একটা বিরাট ব্যাপার, আর্থিক একটা বড়। হ্যাঁ, তো এই বিনিয়োগটা যারা করে তারা সবসময় চায় যে বিনিয়োগটা ফেরত আসবে। তো আমরা যে ধরনের ছবি বানাবো সেটা থেকে আসলে বিনিয়োগ ফিরে আসার নিশ্চয়তা দেওয়াটা একটু কঠিন। তো সেই জায়গা থেকে সরকারের এটা একটা খুব বড় উদ্যোগ, ভালো উদ্যোগ, যে তারা যে ছবিটাতে বিনিয়োগ করে তারা চায় যে টাকাটা ফেরত না আসলেও চলে, বাট একটা ভালো ছবি হোক। তো সেই রকমের গল্পই আমরা দেই, চেষ্টা করি বাছাই করে দিতে। কিন্তু যেটা হয় যে একটা দুঃখজনক হচ্ছে যে কত প্রায় আমি জানি না, আমার আসলে একদম সঠিক তথ্য নেই, কিন্তু 15 বছর ধরে মিনিমাম সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এবং প্রতি বছর যদি 5-7টা করেও দেওয়া হয়, ধরেন 75, 70, 80, 100 ছবি সরকারি অনুদান পেয়েছে, কিন্তু আসলে ছবিগুলো বানানো হচ্ছে না, বা আমরা দেখি না। আপনিও জানেন, আপনি হয়তো আমি জানি না যে কয়টা ছবি আসলে আলোর মুখ দেখে। তো এইখানে আমরা যে আমরা যারা নির্মাতা, আমাদেরও একটা
গাফিলতি আছে। ছবি সরকার টাকাটা দিচ্ছে এবং এখন যে টাকাটার মানে মানে ইয়েটাও ঠিক কম না আর কি, পরিমাণটাও বেশ ভালোই দেয়। তো সেই জায়গা থেকে ছবিটা আসলে আমার মনে হয় যে আমাদের যদি আমরা জানি যে আসলে কত টাকা দিবে, আমরা যখন প্রপোজালটা দিই তখন ওই রকমই একটা যদি গল্প বাছাই করি বা ভাবনা বাছাই করি, তাহলে আমার মনে হয় যে ছবিটাও ঠিকঠাক হয়, বেশি ছবি হয়। তবে একটা ভালো কথা বলি যে গত কয়েক বছর ধরে সরকারি অনুদানে বেশ ভালো কিছু ছবি দেখা যাচ্ছে। যেমন এবছরে ঈদে একটা ছবি রিলিজ হয়েছে দেয়ালের দেশ বলে, যেটা অনুদানের ছবি, বেশ প্রশংসিত হয়েছে। সো আস্তে আস্তে আমার হচ্ছে যে নির্মাতারাও আসলে ব্যাপারটা বুঝতে পারছেন যে অনুদান দিয়ে আসলে ভালো ছবি বানানো যায়। তো হচ্ছে ছবি, আমিও এবার একটা পেয়েছি, একটা শিশুতোষ ছবি করছি আর কি, দেখা যাক কি হয়। বাহ, সেটা নিয়ে কি একটু শুনতে পারি যে কি নিয়ে গল্পটা, কবে আমরা দেখতে পারি? গল্পটা হচ্ছে একটা সাহিত্যিক, মানে বেশ ভালো কথা সাহিত্যিক, আমরা নাম করা মঞ্জু সরকার, উনি বেশ মানে খ্যাতিমান এবং বেশ শক্তিমান কথা সাহিত্যিক। তারই একটা ছোটদের গল্প, একটা বাচ্চা ছেলের গল্প। ঠিক বাচ্চা ছেলে বলবো না, আর একটু বয়স বেশি, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে সে, অ্যাডোলেসেন্ট আর কি। আমরা আজকাল একটা নতুন টার্ম হয়েছে ইয়াং অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট আর কি। সে ঢাকা মানে সে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সে বড় লোক হতে ঢাকায় আসে আর কি। তার জীবনের স্বপ্ন বড় লোক হওয়া, কিন্তু এসে এবং তার ধারণা যে ঢাকায় আসলেই বড় লোক হওয়া যায়, কিন্তু তার ছোটোখাটো অভিজ্ঞতা যে আসলে বড় লোক হওয়াটা অত সহজ না। সো ওইটা নিয়েই গল্প আর কি। ঢাকায় আসে, গ্রাম থেকে শহরে আসে বড় লোক হতে, এবং সে আসলে বড় লোক হতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, এটা নিয়ে একটা গল্প। সেটাই খুব ইন্টারেস্টিং লাগলো। এবং কবে দেখতে পারি আমরা সেটা? আশাবাদী যে আমার কাজ তো আমরা 2 লটে করছি, একটা লট আমার শুটিং শেষ হয়ে গেছে। সো যেটার জন্য আমার আসলে একটা বিশেষ আবহাওয়া দরকার ছিল, সেটা সেই সময় করেছি। এখন বাকি লটটা আমরা আশা করছি যে এই সামনে মাসে করব, তারপর পোস্ট প্রোডাকশন করে হোপফুলি নেক্সট ইয়ারের কোন একটা ভালো সময় দেখে আমরা অপেক্ষায় আছি। নিশ্চয়ই দারুণ কিছু হবে। আপনার জন্য শুভকামনা এবং নতুন চলচ্চিত্রের জন্য শুভকামনা। আপনি সাংগঠনিকভাবেও আসলে ভীষণ সক্রিয়, শুনছিলাম আমরা যে বিকল্পধারা চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাদের নিয়ে যে সংগঠনটা, পাশাপাশি যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তার সঙ্গে গভীরভাবে জড়িত আছেন। এই জায়গাগুলো নিয়ে শুনতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য কি কি কাজ হচ্ছে সাংগঠনিকভাবে। মানে সাংগঠনিকভাবে তো ধরেন এই যে প্রথমত আমি যেটার কথা বলেছিলাম শর্ট ফিল্ম ফোরাম, এটা একটা অনেক পুরনো প্রতিষ্ঠান। ধরেন আলমগীর কবির এটার সাথে জড়িত ছিল, তারেক মাসুদ, তানসির মোকাম্মেল, মশিদুল ইসলাম, তারা এটা করেছে এবং তাদের পথ ধরে আমরা আসলে এটার সাথে করেছি। আমাদের এই প্রতিষ্ঠানটার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শিল্পসম্মত মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের সাথে মানে পথে যা যা করার দরকার সেগুলোতে হেল্প করা, বা সেই ধরনের ছবি নির্মাণ করা, নিজেদের মধ্যে মত বিনিময় করা, বিভিন্ন ধরনের। আমরা একটা ফেস্টিভ্যালও করি, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তো এর সাথে ধরেন এরকমই আরও যারা সমমনমানা তারাও এরকম কিছু প্রতিষ্ঠানের সাথে, সংগঠনের সাথে জড়িত আছে। তেমন একটু হচ্ছে রেনবন ফিল্ম সোসাইটি, যারা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা করে, প্রতি বছরই হয়। এবং এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানে ফিল্ম ফেস্টিভ্যাল হিসাবে যদি বলি, বাংলাদেশের সবচেয়ে পরিচিত ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রতি বছরই সেরা চলচ্চিত্রগুলো আসে, পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, যেটা আমরা দেখার সুযোগ হয়তো আর কোনোভাবে পাবো না, সেগুলো দেখার সুযোগ হয়। এবং কিছু ফিল্ম মেকার আসে, ফিল্মের সাথে জড়িত কিছু অন্য যারা, তারাও আসেন, স্টারসরা আসে, তাদের সাথেও যে যোগাযোগ করা, কোথায় কি ধরনের ছবি হচ্ছে, তারাও বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে জানতে পারে। একটা এই যে সুযোগটা হয়, এটা একটা বিরাট ব্যাপার। তো ওইটার সাথে আমি জড়িত আছি। এবং আমরা একটা জিনিস যেটা করার চেষ্টা করি আমরা, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ বা এই রিজিয়নের যারা ইয়াং ফিল্ম মেকার, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা প্রোগ্রাম করি যেটার নাম ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব, যেখানে এই এলাকার মানে এই সাউথ এশিয়া রিজিয়নের ফিল্ম মেকাররা তাদের স্ক্রিপ্ট পাঠালে তার থেকে আমরা 10 জনকে সিলেক্ট করি এবং তাদেরকে আমরা একটা বেশ 4 দিনের বেশ মানে সাপেক্ষ একটা সময় দিয়ে একটা মেন্টরিং করে, ওয়ার্কশপ করে তাদের স্ক্রিপ্টটাকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং এই যারা ফেস্টিভ্যালে যে সমস্ত বড় বড় ফিল্ম মেকাররা আসে, তাদের সাথে একটা যোগাযোগের তাদের সুযোগ তৈরি হয় এবং সেখান থেকে 3টা ফিল্মকে আমরা পুরস্কারও দিই আর কি। সো
বিভিন্নভাবে আসলে ফিল্মের সাথে জড়িত থাকার চেষ্টা করি আর কি, যাতে অ্যাটলিস্ট ফিল্ম বানানোর তো সম্ভব না বছরে একটা ছবি বা 2 বছরে একটা ছবি করা ডিফিকাল্ট, কিন্তু যে কোনোভাবেই হোক আসলে চলচ্চিত্রের বিভিন্ন শাখার সাথে নিজেকে ব্যস্ত রাখা। ভীষণ ভালো বলেন। এবং শেষের জায়গাটা যে তরুণ যারা আছেন তাদেরকে যে একটু পুশ করা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হয়। যে কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যদি আমি বলি, এখন যারা কাজ করছেন তাদের পরে কারা আসবেন তাদেরকেও একটা জায়গা তৈরি করে দেয়া, সেটা ভীষণ ভীষণ আমার মনে হয় প্রশংসার দাবিদার। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এটা নিয়ে কাজ করছেন। এবং বৈশ্বিকভাবেও তো আসলে বাংলাদেশের চলচ্চিত্র মানুষ দেখছে, এখন জানতে পারছে যে আমরা কী কাজ করছি। এই আগামী মাসেই যদি বলি কান ফিল্ম ফেস্টিভ্যাল যেটা, সেটি হতে যাচ্ছে, সেখানেও ইতিমধ্যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবারেরটা তো নিশ্চয়ই কোনো না কোনো চলচ্চিত্র যাবে, তারকারা যাবে, সেই জায়গাগুলোতে আমরা কি কাজ করতে পারি? মানে কানের মানে আমাদের ফেস্টিভ্যাল মানে আমাদের চলচ্চিত্রকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে হয় তাহলে যেটা দরকার আসলে এই আদান প্রদানটা খুব জরুরি। মানে আমি যেটা বললাম যে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তরুণ ফিল্ম মেকাররা আসে, বাংলাদেশ থেকে ধরে 3-4 জন থাকে, তার পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এবং এদের নিজেদের মধ্যে যখন তারা যখন বসে কথা বলে, তারা নিজেদের ইন্ডাস্ট্রি বা নিজের আইডিয়াটা যখন শেয়ার করে, সেটাও কিন্তু এক ধরনের আসলে নিজের উন্নয়নের একটা জায়গা আর কি। এবং ফেস্টিভ্যালগুলো আসলে এই কাজটাই করে। আমি যদি ছবি মানে নিজের ছবি বানাতে নাও পারি, ওখানে গিয়ে যখন ছবি দেখি আমার আসলে দিগন্তটা অনেক উন্মোচিত হয়ে যায়, যেমন অনেক কত ধরনের ছবি হচ্ছে, আমরা তো জানিও না আসলে যে ভুটানে কী ধরনের ছবি হচ্ছে, নেপালে বা মঙ্গোলিয়াতে। তো এই সুযোগটা হয়। তো কান একটা বড় ফেস্টিভ্যাল, সেখানে অবশ্য তারা খুবই বাছাইটা অনেক কঠিন। তো বাংলাদেশের থেকে আসলে অত ভালো ছবি এখন পর্যন্ত হয়নি যে রেগুলার যায়, যেমন ইন্ডিয়া থেকে মোটামুটি নিয়মিত যাচ্ছে, বা ইউরোপের ছবি তো যায়। তো আমাদের তো এখন পর্যন্ত সবচেয়ে গত বছর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে রেহানা মারিয়াম নূর। তো এবছর সেই অর্থে বাংলাদেশি কোনো ছবি নাই, কিন্তু একটা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন আছে। আমাদের একজন ফিল্ম সমালোচক সাদিয়া খালিদ রীতি রিপ্রেজেন্ট করছে জুরি হিসাবে ফিপ্রেস্কি থেকে, সেটা একটা থাকবে। এবং আমাদের এক বাংলাদেশি প্রডিউসার আছে তানভীর হোসেন, তার একটা শর্ট ফিল্ম বোধহয় ক্রিটিক উইকে আছে। তো একদম পুরোপুরি যে মূল ধারার মানে মূল ফেস্টিভ্যালের তারা অংশ নিচ্ছে তাও না, কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব এবারও থাকবে। তো আস্তে আস্তে আমার ধারণা একসময় আমাদের একদম মূল কম্পিটিশনেও বাংলাদেশে ছবি যাবে, কারণ তরুণরা এখন অনেক ভালো কাজ করছে বাংলাদেশে, একদম অনেক ভালো কাজ করছে। এবং এই যে একটুখানি শুরু করা, সেটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটা আন্দোলন শুরু হবে, অনেক চলচ্চিত্র যাবে, সেই স্বপ্নটা আমাদের দেখতে সাহায্য করে। অবশ্যই, কারণ ওই যে বলে না যে এভরিথিং স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ। So this is the first step. আমরা আস্তে আস্তে, এবং এটাই সবচেয়ে কঠিন আমার ধারণা। ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ দ্য ডিফিকাল্ট। একদম তাই। যদি সময়ের কথা বলি, আপনারা যে সময় শুরু করেছেন, যে একেবারে হয়তো একটা বেসরকারি চ্যানেল কেবল শুরু করেছে, সেই জায়গা থেকে এখন এত মাধ্যম বিনোদনের, ইউটিউব চ্যানেলস অনেক, ওটিটি প্ল্যাটফর্ম অনেক জনপ্রিয় হচ্ছে, সেই জায়গায় আমাদের কাজেও কি পরিবর্তন আনা দরকার বা আসছে কিনা, এই জায়গাটায় কি বলবেন? আমার মনে হয় তো কিছু তো আসতেছে। মানে এটা মানে অনেকে নেগেটিভলি দেখে, কিন্তু আমার কাছে আমি আসলে এটা পজিটিভলি দেখি। মানে লোকের সুযোগের অনেক হচ্ছে। মানে আমরা এক সময় যখন চলচ্চিত্র নির্মাণ করে, যেটা বললেন যে একটাই টেলিভিশন চ্যানেল ছিল, বা ধরেন শুধুমাত্র এফডিসির বাইরে আসলে সিনেমা বানানোর সুযোগ ছিল না, কারণ কারিগরি সহায়তা পাওয়ার আসলে সুযোগ ছিল না। 35 মিলিমিটারের ফিল্ম বানাতে হতো, একমাত্র এফডিসির ভিতরেই সব সুবিধা ছিল। এখন তো ফিল্ম যে কেউ বানাতে পারে, যে কোনোভাবে বানাতে পারে। একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফিল্ম বানানো সম্ভব, একটা মোবাইল ক্যামেরা দিয়ে ফিল্ম বানানো সম্ভব। সো এই মানে কারিগরি সহায়তাটা যখন নিজের হাতের মুঠায় চলে আসে, এখন আসলে সেটা আসলে মানুষের কল্পনা শক্তিটাকে আসলে কাজে লাগানোর একটা সুযোগ তৈরি হয়। তা আমার মনে হয় যে এটা আসলে আমাদের জন্য আসলে পজিটিভলি দেখা উচিত, যে প্রত্যেকের হাতে যাচ্ছে। এবং কখনোই পৃথিবীতে কখনোই ভালো জিনিস বেশি না, মানে ভালো জিনিস কম, খারাপ জিনিসই বেশি সবসময় থাকবে আর কি। তাহলে তো মানে প্রতিদিনই একটা করে সত্যজিৎ রায়ের তৈরি হতো, তা তো হয় না, সত্যজিৎ রায় একজনই হয়। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই মধ্যে থেকেই আমাদের একদিন একটা মানে রেগুলার যদি চর্চা হয়, ভালো ফিল্ম মেকাররা ভালোভাবে, আমি জানি যে ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকভাবে ব্যবহৃত হয়। একটা নেগেটিভ দিক আছে, আবার অনেকে কিন্তু ধরেন অ্যাক্টিভিজম বলি, যেটা বলি আমাদের বাংলাদেশের অ্যাক্টিভিজম, তারপরে ইরানে, চায়নাতে, বহু দেশে কিন্তু এই সোশ্যাল মিডিয়া মানে দিন বদলের হাতিয়ার হিসাবে বেশ স্ট্রংলি কাজ করেছে। তার মানে যে
এগুলো আসলে আমাদের সিনেমারও আসলে দিন বদলের হাতের হিসেবে ভালোভাবেই কাজ করে। এবং আমরা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পাবো যে এই যে বিষয়বস্তুর যে বৈচিত্র্য সেটাও কিন্তু দারুণভাবে এসছে, একদম। যে সাইকো থ্রিলার, হরর, এই সব কিছু আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা আসলে আমরা দেখতে হলে আগে বলিউড বা হলিউডেই যেতে হতো, বাংলাদেশেও এখন সেই জায়গাগুলো সেটাও যাচ্ছে। আবার উল্টোভাবে দেখে যদি একদম পার্সোনাল স্টোরি, সেটাও কিন্তু আসতেছে। আমরা হয়তো অনেকের ছোটখাটো স্টোরি যেগুলো আসলে জানতাম না, বা যেগুলো আসলে বললে বলার সুযোগ আছে, বা যেগুলো আসলে মানুষের কাছে পৌঁছানো, সেটাও কিন্তু এখন পৌঁছাচ্ছে একদম। এবং দেখা যেত একজন নির্মাতা হয়তো বড় পর্দায় সিনেমা হলে মুক্তি দেওয়ার মতো চলচ্চিত্র তিনি বানাতে পারছেন না, তাই বলে তার কোনো বানানোই হয়তো হচ্ছে না কিছু, কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে, হয়তো ইউটিউবেও তিনি মানে নিজে বানিয়ে ইউটিউবে দিয়ে দেওয়ার একটা মানুষের কাছে পৌঁছানোটা অনেক সহজ হয়ে হচ্ছে। গেছে, জি। সেই জায়গায় আমরা চাইবো নিশ্চয়ই যে যেহেতু এটা সহজ মানুষের কাছে পৌঁছানো, ভালো জায়গায় যাতে আমাদের সেই ইনভেস্টমেন্টটা হয়, ভালো জিনিসগুলো যাতে পৌঁছায়। সেটা তো অবশ্যই সবসময় চাওয়া থাকবে আর কি। শিশুদের ক্ষেত্রে যদি আসে, যে আমাদের দেশে শিশুতোষ চলচ্চিত্র বা শিশুদের জন্য নির্মাণ কেমন হচ্ছে? সবাই জানি যে আসলে খুব বেশি কিন্তু হচ্ছে না। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র বলতে এখন পর্যন্ত তো দুইটাই খুব ফেমাস, একটা হচ্ছে দীপু নাম্বার 2 আর একটা হচ্ছে এমএলএর গোয়েন্দা বাহিনীর। পরে তো আসলে খুব বেশি হয় নাই। খুব আমরা আশাবাদী যে সরকারি অনুদানে প্রতি বছরই একটা করে শিশুতোষ ছবিকে আসলে অনুদান দেওয়া হয়। তো সেখান থেকে এর মধ্যে খুব বেশি ভালো কাজ বেরিয়েছে বলে মনে হয় না, কিন্তু আমার ধারণা প্রতি বছরই তো পাচ্ছে কেউ না কেউ। মানে আবার ধরেন আরেকটা দীপু নাম্বার 2 বা আরেকটা এমএলএর গোয়েন্দা বাহিনী হবে, আমরা অপেক্ষা করতে থাকি। বাহ, আপনি শুরুতে যেমনটা বলছিলেন যে আপনাদের সময় তো ছিল না যে ইনস্টিটিউশন থেকে হয়তো চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করবে বা এই বিষয়ে টেকনিক্যাল সব কিছু জেনে আসবে, হয়তো করতে করতে শেখা, দেখতে দেখতে শেখা। কিন্তু এখন তো আসলে এটা অনেক পরিবর্তন হয়েছে, অনেকেই অনার্স মাস্টার্স করছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য, নির্মাণের জন্য। সেই জায়গাটার প্রভাব কি পড়ছে কিনা, যে শিক্ষা, যে একাডেমিক শিক্ষা, শিক্ষিত হয়ে যে তরুণরা আসছে তাদের নির্মাণের ক্ষেত্রে? আমার মনে হয় তো পড়ছে, কারণ আমি বললাম যে ধরেন যে অনুদান যে গত 10-15 বছরে হচ্ছে, প্রথম দিকের অনুদানের ছবিগুলো আসলে আমরা দেখতেই পাইনি বা সেগুলো হারিয়ে গেছে। কিন্তু রিসেন্ট যতগুলো অনুদানের ছবি হচ্ছে প্রায়গুলোই মানে প্রতি বছরই একটা দুইটা বেশ মানসম্পন্ন ছবি আমরা দেখা পাচ্ছি, এবং সেগুলো প্রায় সবাই তরুণ নির্মাতা, এবং আমার জানা মতে 1-2 জন হয়তো এই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকেই তারা মানে বা শিক্ষা পেয়ে এসছে। এবং আরেকটা হচ্ছে যে তারা আসলে ওই আন্তর্জাতিক বাজার সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, আমরা যে সেটা বুঝতে পারতাম না, আজকাল তারা সেই জায়গাটাও অনেক সহজে বুঝতে পারছে। তো সেই জিনিসগুলো মানে বাজারজাতকরণটাও আসলে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সিনেমার ক্ষেত্রে। তো সেই ব্যাপারটাও তারা বুঝতে পারছে, ফান্ডিংয়ের ব্যাপারটা জানে। তার মানে যে আস্তে আস্তে আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি না, বিচ্ছিন্নভাবে হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নগুলো একসময় হয়তো একটা দুইটা বাড়তে বাড়তে সেটাও একটা বড় স্ট্রং একটা জায়গা বড় ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার ক্ষেত্রে আসলে সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিশ্চয়ই। যদি একটু অনেক কঠিন কথা আমরা আসলে বলছি, নির্মাণের গল্প কি হবে না হবে সবকিছু, আকা রেজা গালিবের যদি বলি যে ব্যক্তিগতভাবে কার অভিনয় ভালো লাগে? হ্যাঁ, এটা বলা খুবই এই মুহূর্তে মানে একজনের নাম বলা এই মুহূর্তে আসলে বলতে পারেন 2-3 জন, আপনাকে সহজ করে দিলাম। আমার খুবই ওয়ার্ল্ড ফিল্মেই বলি, বাংলাদেশের কারো বলার নাম বলাটা ঠিক হবে না এই জায়গা থেকে। আমার নাসিরউদ্দিন শাহর অভিনয় খুবই পছন্দ ইন্ডিয়াতে, বাইরে রবার্ট ডি নিরো, মার্চেল্লো মাস্ট্রানি, 3 জনের নাম এই মুহূর্তে বলতে পারলাম আর কি। চলচ্চিত্র নিশ্চয়ই অনেক দেখা হয় যেহেতু এটার মানুষ, কিন্তু যদি বলি যে নিশ্চয়ই মানুষের থাকে যে এই মুভিটা যতবার দেখি ততবার ভালো লাগে, এইটা আরো দেখতে পারি, এরকম ছাপ ফেলে যাওয়া চলচ্চিত্র যদি বলি কোনটা বলবেন? মানে এটা আসলে সবাই বলে, আমারও খুব বেশি ব্যতিক্রম না, পথের পাঁচালী। আচ্ছা, পথের পাঁচালী আসলে একটা মানে আলাদা। এটা কি সত্যজিৎ রায়ের প্রতি দুর্বলতা থেকে, নাকি বড় হয়েছেন পরে যখন দেখেছেন যে অন্য অনেক দৃষ্টিকোণ থেকে, নির্মাতার চোখ থেকে দেখেছেন তখনও ভালোই লাগছে? সেটা থেকে বড় কথা আছে কি, পথের পাঁচালী আমি যেটা বলছিলাম যে আমার খুবই প্রিয় একটা উপন্যাসও একই সাথে। আমি যখন ছোটবেলায় মানে পথের পাঁচালী পড়ে খুব মুগ্ধ হয়ে গেছিলাম, এবং সেই সময় আমার একটা ধারণা ছিল যে বই থেকে ছবি হলে সেটা আসলে বইয়ের প্রতি এক ধরনের অবিচার হয়। আসলে এটা সবসময় মানে বইয়ের একটা আলাদা মানে আমি অন্য একটা স্থান দিই। তো সেখান থেকে যখন ছবিটা দেখে আমার কাছে মনে হলো যে না, সবসময় এটা হয় না। তো এইটা ওই অনুভূতিটা এখনও আছে, এবং পথের পাঁচালী একটা ছবি যেটা আসলে আমি আবেগের জায়গা থেকে দেখি সবসময়, কখনো আসলে মনে হয় না যে টেকনিক্যালি বিশ্লেষণ করার জায়গা থেকে দেখি। তো সেইখান থেকে মনে হয় যে যতবারই দেখি ওটার মধ্যে ওই বই পড়া ক্যারেক্টারগুলো, অপু, দুর্গা,
যেটা আমাদের জীবনে একটা আলাদা জীবন্ত হয়ে আছে, ওইটাও সবসময় কাজ করে আর কি, ইন্দির ঠাকুর। আকারেজা গালিবের প্রথম নির্মাণ কালের পুতুল, আমরা তো দেখেছি, আমি জানি না আপনার খুব একটা দেখা হয় কিনা। চলুন আজকে দেখে আসি কিছু অংশ আপনাকে সাথে নিয়ে, দর্শকদেরকে সাথে নিয়ে। এরা প্রত্যেকেই খুনি। একটা গল্প আছে, কয়েকজন খুনের আসামি যারা সামহাও পার পেয়ে গিয়েছিল তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়। শাস্তি দিবে? এসেছি রিসর্টের মালিকের সাথে দেখা করতে, চেনো? গল্পটা কেউ চিনতে পেরেছে? আমি কাউকে খুন করিনি। আমি কার কাছে এত বেশি ইনফরমেশন থাকতে পারে যে আপনাকে খুনি ভাবতে পারে? পুলিশ? ঠিক। বাহ, চমৎকার। অনেকদিন পরে দেখলাম বলছিলেন। আমি অনেকদিন পরে ট্রেলার দেখলাম, নিজেও অনেক কিছু ভুলে গেছিলাম। প্রায় 6 বছর আগে রিলিজ হওয়া ছবি, 2018 সালে রিলিজ হওয়া, কাজ হয়েছে আরো আগে। কিন্তু দারুণ। আবারও শুভকামনা জানাতে চাই, এবং এরকম আরো অনেক কাজ আসবে, সেই প্রত্যাশাটা যে আমাদের আছে সেটা আবার আপনাকে মনে করিয়ে দিতে চাই। অনেক ধন্যবাদ। আপনার কাছে যদি প্রশ্ন করি যে একজন ভালো নির্মাতা, আপনার কি মনে হয় যে কি গুণ একজন নির্মাতাকে একজন ভালো নির্মাতা এই তকমাটা এনে দেন? অনেস্টি, সততা দরকার, তার সততা এবং কমিটমেন্ট এবং সততা টুয়ার্ডস হিজ আর্ট আর কি। মানে শিল্পের প্রতি এক ধরনের সততা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, তাহলেই সে ভালো নির্মাতা হতে পারবে। সেই সততা কি পরিশ্রমের? মানে পরিশ্রম তো লাগবে, পরিশ্রম তো, কিন্তু আমার কাছে মনে হয় না যে মানে ফিল্ম মেকিং একটা কাজ, এটা আসলে অনেক পরিশ্রমের কাজ, কিন্তু সেটার সাথে আমার মনে হয় যে মানে আমি যে কাজটা করতেছি সেটার প্রতি সৎ থাকা। আমি একটু উদাহরণ বলি যে ধরা যাক যে আমি কাজটা করছি, কিন্তু আমি ভাবতেছি যে কাজটা করলে আমি অমুক নায়ককে নিলে ছবিটা ভালো হবে, কিন্তু ক্যারেক্টারে সে হয়তো যাচ্ছে না, তখনই আমি একটু অসৎ হয়ে গেলাম, কারণ আমি ক্যারেক্টারটার প্রতি জাস্টিফাই করছি না। বা অমুক একটা গান দিয়ে দিলে হয়তো ছবিটা জনপ্রিয় হবে, তখনই আসলে গল্পটার প্রতি আমি অসৎ থাকতে পারছি না, কমিটমেন্টটা থাকছে না আমার। তো সব জায়গাতেই মানে অনেক বিভিন্ন জিনিস আছে, তো ওই সততাটা আমার মনে হয় খুব জরুরি, যে আমি যেই কাজটা করছি সেই কাজটা ভালো করার জন্য আমার যা যা দরকার, আমি সেই কাজটাই যদি সিনসিয়ারলি উইথ কমিটমেন্ট করি তাহলেই ভালো নির্মাণ হবে। এটা আমার এক ধরনের বিশ্বাস যে সততাটা খুব জরুরি। বাহ, দারুণ বলেন, ভীষণ ভাবনার জায়গায় নিশ্চয়ই একটু হলেও নাড়া দেবে যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তারাও, এবং আমরা যারা দেখি, যদি বলি একদম সাধারণ দর্শক, তাদের ক্ষেত্রেও, যে একটা চলচ্চিত্র বা একটা নির্মাণ কখন আসলে মানুষের মনে জায়গা করে নেয়, সেই জায়গাটা ভীষণ সুন্দর বললেন। যদি বলি যে এই সময়ে দাঁড়িয়ে, একটা সময় তো বলা হতো যে চলচ্চিত্র আসলে যদি গ্রাফটা বলে এখানে থেকে এখানে এসে, আমার মনে হয় আবার এখানে উঠতে শুরু করেছে, কারণ অনেক চলচ্চিত্র আসলে নির্মাণ হচ্ছে এবং দর্শক প্রিয়তা যেমন পাচ্ছেন, সমালোচকদের চোখেও আসলে সেগুলো ভালো। যেমন হাওয়ার নাম বলতে পারি, পরাণ ভীষণ জনপ্রিয় হলো, এই বছরেও অনেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে, প্রিয়তমা দারুণ ব্যবসা সফল হয়েছে, দর্শক প্রিয়তা পেয়েছে, রাজকুমার এসছে নতুন, সেইগুলো কি দেখা হয় কিনা, বা যদি তুলনা করেন যে আবার সোনালী সময়টা ফিরে আসছে কিনা? আমার আসলে সবগুলো ছবি দেখা হয়নি আমি সত্যি কথা, কিন্তু হাওয়া দেখেছি এবং আমার কাছে হাওয়া আসলে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে হাওয়া একটা, মানে আমি যেটা বলি, আমার কাছে অনেক সৎ চলচ্চিত্র একটা মনে হচ্ছে, যে সেই জায়গা থেকে মানে যে কাজটা করেছে খুবই যত্নের সাথে করা, যে মানে ধরা যাক যে একটা নৌকার মধ্যে কাজটা, নৌকাটাকে দেখে একটা সত্যিকারের নৌকা মনে হয়েছে, সবাইকে দেখে মনে হয়েছে যে তারা আসলে মাঝি বা জেলে, এই যে ক্যারেক্টারগুলোকে তৈরি করা, তাদের যে দুঃখ বেদনা, সেটা আমাকে স্পর্শ করেছে। সো সেই দিক থেকে আমি মনে করি যে হাওয়া আসলেই খুব একটা ভালো কাজ, এবং এই ধরনের নির্মাণ আসলে আমাদের খুব প্রয়োজন। এবং এর বাইরেও আমাদের এই যে রিসেন্ট আমাদের
মানে বন্ধু বান্ধবরা তো অনেকেই কাজ করছে আজকাল। আমরা দেখছি যে নুরুল আলম আতিক একটা কাজ করেছে, পেয়ারার সুভাষ আমাদের বন্ধু। তো সব ধরনের কাজই হচ্ছে, এটা খুবই বড় কথা আর কি। আমরা তারপর রিহানা মারিয়াম নূর একটা কাজ হয়েছে, যেটা আসলে আর অন্য ধরনের কাজ। গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা আছে। আমি বলছি যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বৈচিত্র্যটা অনেক বেশি। হাওয়া একেবারে কমার্শিয়াল ছবি, আবার রিহানা মারিয়াম নূর একটা অন্যভাবে আন্তর্জাতিকভাবে আমাদের ছোটোখাটো মানে মানব জীবনকে দেখা, আবার আতিক একভাবে দেখছে। তো অনেক রকমের কাজ হচ্ছে। তো আমার হচ্ছে যে এটা আসলে আমাদের, আমি পজিটিভলি দেখি আসলে, আমার যে পজিটিভ একটা ভবিষ্যৎ আছে আর কি আমাদের জন্য। বাহ, দারুণ। ভীষণ ভালো একটা সময় কাটলো আপনার সঙ্গে, ভীষণ ভালো লাগলো। আপনার কাছে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আকরাজাব গালিব কি স্বপ্ন দেখেন চলচ্চিত্র নিয়ে? চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখি যে অ্যাটলিস্ট একটা ছবি তৈরি করা যেটা লোকেদের মনে থেকে যাবে। দারুণ, ছোট্ট কথায় কিন্তু অনেক বড় স্বপ্নের কথা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক অনেক কৃতজ্ঞতা। নিশ্চয়ই আরও কথা হবে এবং আপনার ভালো চলচ্চিত্রের অপেক্ষায় আমরাও আছি। আর পাঠক সমাবেশের এই উপহারটি আপনাকে দিয়েছে, আমি আপনার হাতে তুলে ও দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আশা করছি আমাদের মতো আমাদের এই আড্ডা আপনারা উপভোগ করেছেন। আবার দেখা হবে তারকা কথনের আয়োজনে চ্যানেল আয়ের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে যত্ন নেবেন। দেখা হবে আবার।